সংক্রমণের ভ্যাকসিন না আসে বা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে ক্লাস চালানোর ব্যবস্থা না হয় ততদিন পর্যন্ত ক্লাসরুমে বসে ক্লাস করা সম্ভব নয়। তার জন্য শিক্ষা দপ্তর এই সিদ্ধান্তগুলো নিয়েছেন। আমি আশা করি বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে যে লাইভ ক্লাস তার লাভ সমস্ত ছাত্রছাত্রীরা পাবেন এবং নিজেকে সে মতো তৈরি করবেন। করোনা সংক্রমণ রোধে রাজ্য সরকার বিদ্যালয়গুলিতে পঠন পাঠন বন্ধ রাখতে বাধ্য হয়েছে। এতে ছাত্রছাত্রীরা নিয়মিত শ্রেণী শিক্ষা অনুসরণ করতে অসমর্থ হচ্ছে। ফলে ছাত্রছাত্রীদের শিক্ষণ প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত রাখার লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ও মাননীয় শিক্ষামন্ত্রীর একান্ত আগ্রহে বিদ্যালয় শিক্ষা দপ্তর 19 এপ্রিল থেকে বৈদ্যুতিন মাধ্যমগুলিতে এলিমেন্টারি এবং সেকেন্ডারি স্তরের ছাত্রছাত্রীদের জন্য অনলাইন ক্লাস শুরু করেছিল। পরবর্তী সময়ে ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসের প্রতি আরও মনোযোগী করতে লাইভ ক্লাসও চালু করা হয়েছে, যাতে ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের কৌতূহল মিটিয়ে নিতে পারে। দপ্তর আশা করছে রাজ্যের ছাত্রছাত্রীরা এই লাইভ ক্লাস থেকে উপকৃত হবে। তাহলে ছাত্রছাত্রীরা নিশ্চয়ই তোমরা ক্লাসগুলিতে অংশগ্রহণ করবে। সকল অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করা হচ্ছে যে তারা যেন ছাত্রছাত্রীদের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বৈদ্যুতিন মাধ্যমগুলিতে সরাসরি সম্প্রচারকৃত ক্লাসগুলি দেখে তার জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন। সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন। প্রিয় ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দ, করোনার সংক্রমণের কারণে দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ রয়েছে, আমরা সবাই জানি। কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা যেন শিক্ষার সাথে যুক্ত থাকে সেজন্য শিক্ষা দপ্তর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। গত 19 এপ্রিল থেকে আমরা 3 মে পর্যন্ত 15 দিন কন্টিনিউ 13টা প্রাইভেট চ্যানেলে আমরা রেকর্ডিং অনলাইন ক্লাস করিয়েছি এবং পরবর্তী সময় 6 জুন থেকে শুরু হয়েছে, 15 জুন পর্যন্ত শেষ হয়েছে। 10টা প্রাইভেট চ্যানেল তারা অনলাইন ক্লাস নেওয়া হয়েছে এবং লাইভ টেলিকাস্ট, শিক্ষক শিক্ষিকারা ডাইরেক্ট টেলিকাস্ট করছে। এখন আবার 22 জুন থেকে শুরু হতে যাচ্ছে, 1 মাস ব্যাপী 22 জুলাই পর্যন্ত আবার শুরু হবে অনলাইন ক্লাস, লাইভ টেলিকাস্ট। শিক্ষক শিক্ষিকারা এতে অংশগ্রহণ করবে। আমি প্রত্যেক ছাত্রছাত্রীদের অনুরোধ করব এই সময় যেন যাতে আমাদের শিক্ষক শিক্ষিকারা যা টেলিকাস্ট করছে সেটার সাথে যেন তারা ফলো করে, এটা আমি অনুরোধ করব। আর অভিভাবকদের অনুরোধ করব আপনারাও যেন আপনাদের সন্তানদের সঠিকভাবে যাতে লাইভ টেলিকাস্ট দেখতে পারে, অনলাইন ক্লাস দেখতে পারে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করবেন। পাশাপাশি কবে স্কুল খুলবে আমরা কিচ্ছু বলতে পারছি না, সেজন্য শিক্ষা দপ্তর আপ্রাণ চেষ্টা করবে যে যতদিন স্কুল না খুলে ততদিন পর্যন্ত অনলাইন ক্লাসগুলি চালিয়ে যাওয়ার জন্য। আশা করি এতে ছাত্রছাত্রীরা উপকৃত হবে। সবাইকে অনুরোধ করব এই বিষয়টা লক্ষ্য রাখার জন্য। ধন্যবাদ, নমস্কার। Good afternoon, my dear little champs of class 7. I hope all of you are very easily doing your maths at home, है ना? And you are having no tension of exam. Without tension of exam, you are playing and doing your science, maths, each and every subjects. Ektu khelo, ektu poro, like that, है ना? That means you are playing and enjoying, you are learning, you are doing everything very easily and smoothly because you don't have the tension of exam. Okay? So, without tension of exam, studying is very easy and very comfort because we don't have the tension of exam, hai na? So, my dear little champs, are you ready for your science class?
That means I have written there, it is the class 7 science, and already I have started the chapter heat on the last week, and I have discussed some topics of this chapter, such as the feelings of hot and cold, and what is heat, what is temperature, and the difference between heat and temperature. And I have also explained what is calorimeter and the thermometer. Actually, calorimeter means what? Calorimeter means the instrument or the device by which we measure heat, and the thermometer means the instrument or the device by which we measure temperature. है ना? Already I have explained, and I have explained the range of clinical thermometer from 35 degrees centigrade to 42 degrees centigrade. Also in Fahrenheit scale, that is 98 degree Fahrenheit to 108 degree Fahrenheit. है ना? And also I have explained about the laboratory thermometer. Then the range of laboratory thermometer I told you from minus 10 degree centigrade to 110 degree centigrade. Now today we shall discuss from the next topics of this chapter. Okay? So আমার প্রিয় ছাত্রছাত্রীরা, ছোট্ট সোনামণিরা যারা ক্লাস 7 এ পড়ো, তোমাদের জন্য এখন তো কোনো টেনশন নেই পরীক্ষার, তাই না? টেনশন ছাড়া তোমরা খুব মজা করে একটু খেলো একটু পড়ো, ওই মোডে পড়াশোনা করছো, তাই না? হ্যাঁ, খুব ভালোই লাগে এইভাবে পড়াশোনা করতে, কোনো চাপ নেই, পরীক্ষার টেনশন নেই, কি মজায় পড়াশোনা করছি আমরা, তাই তো? হ্যাঁ, তবে মনে অবশ্যই দুঃখ আছে, আমরা স্কুলে যেতে পারছি না, ফ্রেন্ডসদের সঙ্গে আমরা দেখা করতে পারছি না, টিচার্সদের সঙ্গে সরাসরি দেখা হচ্ছে না, যদিও টিভিতে দেখা হচ্ছে, তাই না, মোবাইলে দেখা হচ্ছে। তো তবু তো পরীক্ষা তো টেনশনটা নেই, তাই দুষ্টুমি করে করে খেলাধুলা করে পড়াশোনা করছো, সেভাবে এগিয়ে যেতে হবে, তাই তো? আচ্ছা, তো আমি কিন্তু গতদিন যে চ্যাপ্টারটা শুরু করেছিলাম, হিট চ্যাপ্টারটা তোমাদের ক্লাস 7 এর, এখানে কিন্তু আমি অনেকগুলো টপিক অলরেডি আলোচনা করে ফেলেছি। তো আমি তোমাদের সায়েন্স টিচার ননী গোপাল দেবনাথ আজকে আবার শুরু করছি তোমাদের হিট চ্যাপ্টারের দ্বিতীয় পর্বের ক্লাস। ওকে, দ্বিতীয় পর্বের ক্লাস শুরু করছি। সো মাই ডিয়ার লিটল চ্যাম্পস, সিনি যে সেরাইরব তংমানি ক্লাস 7 ও পড়িও নরনি বাগৈ আং সাও আং তো অমো যে ক্লাস স্টার্ট খায় মানে গত দিন মানে গত সপ্তাহ আং অমো কয়েকটা টপিক রক আলোচনা খাই রখা দো হিংকে সিংখে তিনি একটা জায়গা থেকে সিনি যে টপিক অমো স্টার্ট খাই নাই দো হিংকে নরক কাহামখে আং তামতো আলোচনা খাই অমো খনাদি সুইদি নরকনি বই খুলবদি নরকনি যে বইনি পেজ নাম্বার হিংকে অমো 27 পেজ দো। So my dear little champs, what I said, you just open your book page number 27 chapter heat. তোমরা তোমাদের চ্যাপ্টার হিটের মানে তাপের পেজ নাম্বার 27 টা খুলে নিতে পারো। ওইখানে 27, 28, 29 ওইগুলো মোটামুটি আলোচনা হয়ে গেছে। আমি এখান থেকে আজকে আবার শেষের দিক থেকে শুরু করছি, কেমন? তাহলে যাদের সামনে এখনো খাতা কলম নেই, চট করে খাতা কলমটা নিয়ে চলে আসো, একটু মজা করবো আমরা, একটু খেলাধুলা করব, একটু পড়াশোনা করব, কেমন? তো তোমাদের তো বাড়িতে অনেকেরই শরীরে মাঝে মাঝে একটু গরম ভাব, আবার কখনো কখনো ঠান্ডা লাগে, তখন তোমার মা কি করেন বলে দেখি দেখি কপালে হাত দিয়ে বলে আরে শরীরটাতে জ্বর এসেছে। এই যে জ্বর এসেছে বলেন, সেটা কি করে বুঝেন? মানে নর্মাল যে টেম্পারেচার আমাদের বডির অর্থাৎ শরীরের যে স্বাভাবিক তাপমাত্রা তার চেয়ে যদি একটু বেশি হয় মা কিন্তু ঠিক বুঝতে পারেন। তাহলে আমাদের প্রত্যেকের মা কিন্তু থার্মোমিটারের মতোই, তাই না? মা কিন্তু সব বুঝেন। আবার যদি ঠান্ডা লেগে যায় তাহলেও মা কিন্তু কপালে হাত দিয়ে বলে আহা শরীরটা ঠান্ডা হয়ে গেছে। এই যে ঠান্ডা এবং গরমের অনুভূতি আমাদের মা কিন্তু ঠিক বুঝতে পারেন, তাই না? তোমাদের মা কিন্তু ঠিক বুঝতে পারেন, যখন যা দরকার তখন ঠিক সেই রকম মেডিসিনটা তোমাদেরকে দিয়ে দেন মা। কখনো কখনো বলেন আহা ঠান্ডা লেগে গেছে তো তাহলে ওষুধ খেতে হবে। তো গরম লাগলে মানে জ্বর যদি আসে শরীরে, তখন আমাদের শরীরের তাপমাত্রাটা নর্মাল টেম্পারেচার চেয়ে একটু বেশি হয়, তখন আমাদেরকে মেডিসিন খেতে হয়, ঔষধ খেতে হয়, তাই না? তাহলে দেখো এই যে হিট মানে তাপ, সেটা কিন্তু আমাদের শরীরের সঙ্গে একেবারেই ওতপ্রোতভাবে জড়িত, তাই না? আচ্ছা,
তাহলে আজকে আমাদের শরীরটা নিয়ে শুরু করি। আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত বলো তো দেখি? নর্মাল হিউম্যান বডি টেম্পারেচার কত বলেছিলাম ওই দিন? হিউম্যান বডি টেম্পারেচার মানে আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা, নর্মাল হিউম্যান বডি টেম্পারেচার। ওকে, সো হোয়াট ইজ দ্যাট? আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা আমরা দুটো স্কেলে সাধারণত পরিমাপ করে থাকি। সেন্টিগ্রেড স্কেলে যদি পরিমাপ করা হয় সেটা হবে কত? 37 ডিগ্রি সেন্টিগ্রেড। এই যে বক্স করে দিয়েছি দেখো, ইম্পর্টেন্ট, এক্ষুনি মুখস্থ করে নাও, খাতায় লিখে নাও। কত বলেছি? 37 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা কিসে? সেন্টিগ্রেড স্কেলে, তাই না? আর যদি তুমি ফারেনহাইট স্কেলে মেজার করো, অর্থাৎ ক্লিনিক্যাল যে থার্মোমিটার রয়েছে, দেখবে সেটা, এই যে ক্লিনিক্যাল থার্মোমিটার রয়েছে আমার হাতে, এই যে ক্লিনিক্যাল থার্মোমিটার, এটা দিয়ে কিন্তু ডক্টরসরা আমাদের বডি টেম্পারেচার মেজার করেন, তাই না? কি করে করেন, কিভাবে করতে হবে, সেগুলো আজকে পুরোটা আমি আলোচনা করব। ওকে, তাহলে এই যে ক্লিনিক্যাল টেম্পারেচার মানে ক্লিনিক্যাল থার্মোমিটার দিয়ে যে টেম্পারেচারটা মেজার করি সেটা ফারেনহাইট স্কেলে, সেটা কত? সেটা হলো 98.6 ডিগ্রি ফারেনহাইট, তাই না? হ্যাঁ, তাহলে এই দুটো টেম্পারেচার তো আমাদের মনে রাখতেই হবে। এই দুটো টেম্পারেচার অবশ্যই আমাদের মনে রাখতে হবে, কারণ এই টেম্পারেচারগুলো আমাদের শরীরের তাপমাত্রা, আমাদের বডির টেম্পারেচার, তাই তো? তাহলে বডি টেম্পারেচার তো মনে রাখতেই হবে। আমাদের বডির বাইরের জিনিস কত কিছু মনে রাখি, আর বডির যে টেম্পারেচার সেটা যদি ভুলে যায় তাহলে তো লজ্জা, তাই না? So my dear kids, what I said, you have to memorize the normal human body temperature, that is 37 degree centigrade and 98.6 degree Fahrenheit. Both are same. Both are same. অমো যে 37 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দো, অমো চিনি যে শরীরের তাপমাত্রা, মানে যে পুরো শরীর একদম ঠিকঠাক তঙ্গ, কোনো রকমের কোনো প্রবলেম করুই অমো পুরো চিনি যে শরীর নি তাপমাত্রা দো অমো 37 ডিগ্রি সেন্টিগ্রেড দো। হিংকে ফারেনহাইট স্কেল বে মেজার লেখা হিংকে মানে অমো বাইতা অমো যে তং মানে অমোকে তামো অমোকে ডক্টর রক যে ইউজ খাইও নার্স রক চিনি শরীর নি তাপমাত্রা পরিমাপ খাইনি বাগুল অমোকে ফারেনহাইট স্কেল বাই দো। অমন ক্লিনিক্যাল থার্মোমিটার হনো, ডাক্তারি থার্মোমিটার অমো হাইকে বুঝছো, অমো হাইকে 98.6 ডিগ্রি ফারেনহাইট অঙ্গ মানে অমো বাই নং মেজার লেখা হিংকে 98.6 ডিগ্রি ফারেনহাইট অঙ্গ দো। হিংকে অর সেন্টিগ্রেড স্কেল বতঙ্গ মানে ইয়াং তো সেন্টিগ্রেড স্কেল, ইয়াং তো হিংকে ফারেনহাইট স্কেল তঙ্গ। হিংকে অমো থার্মোমিটার বাই সং শরীরের তাপমাত্রা পরিমাপ খাই মানো। তাহলে আমি কি বলেছি? এটা দিয়ে কিন্তু আমরা দুই প্রকার তাপমাত্রা বলতে পারবো, মানে সেন্টিগ্রেডে কত হলো আবার ফারেনহাইটে কত হলো, সেটা আমি গতদিন একটু আলোচনা করেছিলাম। আচ্ছা, তাহলে আমাদের শরীরের কিন্তু নরমাল টেম্পারেচারটা মনে রাখতে হবে। কত বলেছি? এই যে বোর্ডে লেখা আছে 37 ডিগ্রি সেন্টিগ্রেড, বা ফারেনহাইট স্কেলে যদি মেজার করি সেটা হবে কত? 98.6 ডিগ্রি ফারেনহাইট, তাই না? আচ্ছা, সবাই শিখে গেছে তো? এইবার আজকের জন্য আমরা নতুন টপিক আলোচনা করছি, সেটা হলো পরিবাহী এবং কুপরিবাহী কি। ওকে, তোমরা কিন্তু পরিবাহী কুপরিবাহী ছোট ক্লাসে একটু পড়েছো। পরিবাহী কি সেটা একটু আলোচনা করি। পরিবাহী ইংরেজিতে কি বলা হয়? কন্ডাক্টর। কন্ডাক্টর, তাহলে পরিবাহী মানে হলো কন্ডাক্টর, মানে যে সমস্ত পদার্থের মধ্য দিয়ে তাপ পরিবাহিত হতে পারে মানে চলাচল করতে পারে তাকে বলে পরিবাহী। এই যে দেখো একটা অ্যালুমিনিয়ামের স্কেল রয়েছে, তাই তো? এই যে অ্যালুমিনিয়ামের স্কেলটা, এটা কিন্তু তাপের সুপরিবাহী মানে পরিবাহী। পরিবাহী মানেই কিন্তু সুপরিবাহী। কন্ডাক্টর মিন্স গুড কন্ডাক্টর। ওকে, তাহলে আমরা শুধু কন্ডাক্টরই বলছি। এবার পরিবাহী শব্দটার মধ্যেই কিন্তু ডেফিনেশনটা লুকিয়ে আছে। যে পরিবহন করে সেই তো পরিবাহী। এবার কি পরিবহন করে? তাপ পরিবহন করে। আমরা তাপের চ্যাপ্টার পড়ছি, যখন বিদ্যুতের চ্যাপ্টার পড়বো তখন ইলেকট্রিসিটি পরিবহন করে, সেই কথাটা বলবো। ওকে, সো মাই ডিয়ার কিডস, হোয়াট আই সেড,
conductor itself explains the meaning of conductor. What is the meaning of conductor? Any substance which can conduct heat, that is the conductor. In this chapter we are with heat only, but in the chapter electricity you have to tell what is conductor, the substance through which electricity can pass, that is the conductor. But in this chapter you will tell only that the substance through which heat can transfer, that is conductor. Okay, you can see it is one spoon, একটা চামচ দেখতে পাচ্ছ হাতে। এই যে স্পুনটা, এটা দিয়ে যখন তুমি দুধ বা গরম কোনো কিছু খাওয়ার চেষ্টা করো, চামচটাকে যখন অনেকক্ষণ গরমের মধ্যে ধরে রাখো তখন কেমন লাগে? হাতের মধ্যে কিন্তু গরম লাগে, তাই না? তাহলে হাতের মধ্যে যদি গরম লাগে তাহলে গরমটা আসলো কি করে হাতে? আমি তো দুধের মধ্যে আঙ্গুলটা দিইনি, তাহলে আঙ্গুলের মধ্যে কি করে গরমটা লাগলো? ইয়েস, ডিউ টু কন্ডাকশন, পরিবহনের মধ্য দিয়ে। চামচটা একটা ধাতু, ধরো এই চামচটা কি দিয়ে তৈরি? স্টিল দিয়ে তৈরি। তাহলে স্টিল কিন্তু তাপের সুপরিবাহী, তাই যখনই তুমি গরমের মধ্যে চামচটাকে ধরে রাখবে কিছুক্ষণ, তখন হিটটা কিন্তু এই চামচ দিয়ে চলে আসবে এবং আমার হাতে লাগবে, তাই হাতে গরম লাগছে, তাই তো? তাহলে দিস ইজ কন্ডাক্টর, দিস ইজ অলসো কন্ডাক্টর, বাট দিস পেন, ইজ ইট কন্ডাক্টর? নো, দিস পেন ইজ নট কন্ডাক্টর বিকজ ইট ইজ প্লাস্টিক। এই কলমটা কিন্তু কন্ডাক্টর না, পরিবাহী না, কারণ এটা প্লাস্টিক, তাই না? এবার এই যে দেখো একটা বাঁশের স্কেল আছে, এটা বাঁশ দিয়ে বানিয়েছেন, এটা কি পরিবাহী? সে কি পরিবহন করবে? না, করবে না, কিন্তু পুড়ে যাবে। এখানে তুমি আগুনে ধরে রাখো, এই মাথাটা পুড়ে যাবে, কিন্তু এখানে তোমার গরম লাগবে না, আর মানে সে কিন্তু পরিবাহী নয়। তাহলে পরিবাহী কি কি আর কুপরিবাহী কি কি কয়েকটা ভাবো তো, এক্ষুনি আমাকে বলতে হবে কিন্তু, কেমন? তাহলে পরিবাহী এবং কুপরিবাহী। কুপরিবাহী মানে কি? ইনসুলেটর। ইনসুলেটর মানে ব্যাড কন্ডাক্টর। ইনসুলেটর, ইনসুলেটর মানে ব্যাড কন্ডাক্টর। তাহলে পরিবাহী কি? আমি বলেছি কন্ডাক্টর। এবার কুপরিবাহী মানে যে তাপ পরিবহন করে না, সেটা তো আমি বলে দিয়েছি। ধরো কাঁচ, প্লাস্টিক, কাগজ, কাঠ, থার্মোকল, এগুলো কিন্তু তাপ পরিবহন করে না, তাই এগুলোকে আমরা কি বলবো? কুপরিবাহী। আর পরিবাহী কাদেরকে বলবো? যারা পরিবহন করে। কি পরিবহন করে? তাপ। ওকে, সিলাইরো গান তামো শাখা আংখে শাখার পরিবাহী তাই কুপরিবাহী তামো তামং নে দো হিংকে যে পদার্থনি বিসিং তুই তাপ থাঙ্গু মানে হিট থাং মানো অমো কাইসা एल्युमिनियम स्केल दो अमो बाय ताप थांग मानो हिंगे नों बाहाय के साना नाय अमो बाय ताप थांग मानो हिंगे अमो हाय काइसा कैंडल ना दी दो একটা এরকম ক্যান্ডেল নিয়ে তুমি ক্যান্ডেলটা জ্বালাবে সাবধানে কিন্তু কেমন ক্যান্ডেলটা জ্বালিয়ে তুমি এরকম একটা ধাতব স্কেল ধরে রাখবে যদি ধরো ধাতব স্কেলটা দেখবে একটুক্ষণ পরে তোমার হাতে কিন্তু গরম লাগছে তার মানে তুমি বুঝতে পারবে যে ধাতব স্কেল দিয়ে তাপ আসছে এরকম ভাবে ধরো এরকম ভাবে যদি ধরে রাখো কিছুক্ষণ তুমি কিন্তু দেখতে পাবে যে তোমার হাতের দিকে গরমটা আসছে তুমি অনুভব করতে পারছো 1-2 মিনিট ধরে রাখতে হবে আর যদি চামচটা দিয়ে ধরো একটু তাড়াতাড়ি হয়ে যাবে চামচটা দিয়ে ধরলে কিন্তু তোমার হাতে গরম লাগবে হিংকে সিরারক তামো শাকা অমবাই তাপ ফাই মানো থাং মানো চলি মানো অমনি বাগৈ অমরকে তামো ধাতু অমরক শব্দ খায়ু ধাতব শব্দ দো হিংকে অমরক তামো অমখে পরিবাহী মানে ধাতব পদার্থ এগুলো তাই না এই যে স্কেল অ্যালুমিনিয়ামের স্কেল স্টিলের চামচ এগুলো ধাতব পদার্থ তাই ধাতব শব্দ করছে এইগুলো কিন্তু পরিবাহী এক্সপেরিমেন্ট আমরা করতেই পারি এরকম ভাবে ধরে রাখবে একটুক্ষণ খুব সাবধানে কিন্তু তুমি হাতে যখনই তাপটা অনুভব করবে তখন সরিয়ে নেবে কেমন বেশিক্ষণ ধরে রাখলে কিন্তু হাত পুড়ে যাবে আবার তাহলে পরিবাহী কি বুঝতে পেরেছি যাদের মধ্যে তাপ পরিবাহিত হয় সিরারগান তামো শাখা পরিবাহীকে তামো
যে বস্তুনি বিসিং তৈ তাপ ফাই মানো তাপ চলি মানো হিংকে অমতাম অমকে কাইসা বাস দো ওয়া বাই সিনামখা কাইসা স্কেল হিংকে অম বাই তাপ থাংমায়া এটা দিয়ে কিন্তু তাপ আসতে পারবে না আগুনে ধরে রাখলে পুড়ে যাবে কিন্তু তাপ আসবে না তাহলে এটা কুপরিবাহী তাহলে যে সমস্ত পদার্থের মধ্য দিয়ে তাপ চলাচল করতে পারে না তাদেরকে বলবো কুপরিবাহী তাই না আচ্ছা তাহলে কিন্তু আমরা পরিবাহী এবং কুপরিবাহী কি শিখে ফেলেছি ভেরি ইজি এবার তোমরা বাড়িতে কি করবে লিস্ট করবে খাতার মধ্যে কেমন একদিকে পরিবাহীর কতগুলো নাম লিখবে একদিকে কুপরিবাহীর নাম লিখবে একটা টেবিল করবে কিরকম এইরকম করে একটা টেবিল করবে কেমন সুন্দর করে একটা টেবিল করবে লিখবে পরিবাহী মানে কন্ডাক্টর এখানে লিখবে কুপরিবাহী ডান দিকে কুপরিবাহী লিখে 1 2 3 করে অনেকগুলো পদার্থের নাম লিখবে কিভাবে লিখবে ধরো পরিবাহী কি আছে তুমি লিখতে পারবে স্টিল পরিবাহী তারপরে কি লিখবে ধরো অ্যালুমিনিয়ামের সিম্বলটা Al তুমি লিখতে পারবে লোহা মানে আয়রন কেমন লোহা এরকম করে তুমি টেবিল করবে কুপরিবাহী কি কি আছে ধরো কাঠ নাম্বার 2 থার্মোকল নাম্বার 3 বাঁশ এরকম ভাবে তুমি লিস্ট করে নেবে কেমন তাহলে কিন্তু ভালো লাগবে সুন্দর করে একটা আর্ট পেপারে বড় করে টেবিলটা করে বেশি করে পদার্থের নাম লিখবে কোনটা কোনটা কুপরিবাহী কোনটা কোনটা সুপরিবাহী তোমার আশেপাশে যা আছে সবগুলো দেখো দেখে যেমন চেয়ার টেবিল বেঞ্চ কলম খাতা বই কাগজ যা আছে সবগুলোর নাম লিখবে কোনটা পরিবাহী কোনটা কুপরিবাহী কেমন এটা কিন্তু হোমওয়ার্ক আচ্ছা তো আমি যেগুলো আলোচনা করছি সেগুলো নিয়ে যদি তোমাদের কোনো রকমের প্রবলেম থাকে কনফিউশন থাকে অবশ্যই ফোন করবে কিন্তু কেমন একটু পরে তোমরা স্ক্রিনে একটা ফোন নাম্বার পেয়ে যাবে ওকে সো মাই ডিয়ার কিডস হোয়াট I say that if you are having any type of issues means any problems confusions then at that moment you call me okay you will have the number on the screen surely I'll be waiting for your call okay don't be hesitated ताला ची दो फोन खाई दे नोरा कैसे फोन नंबर माना स्क्रीन हेंके फोन खाई सुन दे কোনো প্রবলেম তঙ্কা হেंके তাহলে আমি কি আলোচনা করেছি আমাদের শরীরের তাপমাত্রা দুটো স্কেলে সেন্টিগ্রেড স্কেল এবং ফারেনহাইট স্কেলে তারপর কি আলোচনা করেছি হ্যাঁ আলোচনা করেছি আমি যে পরিবাহী কি কুপরিবাহী কি উদাহরণ সহ তাই না এইবার বলো তো দেখি তাপ প্রবাহের দিক কোনটা হ্যাঁ ইম্পর্টেন্ট প্রশ্ন তাপ প্রবাহের অভিমুখ direction of flow of heat মানে হিট কোন দিক দিয়ে যাবে কোন দিক থেকে কোন দিকে যাবে কি হবে অ্যানসারটা from cold terminal to কি উল্টা না কোনটা হবে ভাবো cold to hot নাকি hot to cold অবশ্যই hot to cold তাই না মানে গরম থেকে ঠান্ডার দিকে মানে হট টু কোল্ড অথবা কোল্ড দিতে পারো হট টু কোল্ড তার মানে গরম থেকে ঠান্ডার দিকে কি রকম এই যে আমি যে ক্যান্ডেলটা জ্বালিয়েছিলাম ক্যান্ডেলের মধ্যে যদি আমি ধরি এটাকে ক্যান্ডেলটা জ্বালিয়ে তাহলে তাপটা কোন দিক থেকে কোন দিকে যাবে ভাবো তো এরকম ভাবে এক্সপেরিমেন্ট যখন করবে তোমরা তখন বুঝতে পারবে যে তাপটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে তাই না ভাবো তুমি যদি চামচটাকে ধরো এরকম ভাবে এই আগুনের শিখাটার মধ্যে তখন আগুনের শিখার টেম্পারেচার বেশি মানে ওই দিকটা তাপমাত্রাটা বেশি আর আমার হাতের দিকে তাপমাত্রাটা কম আছে তাই গরম থেকে ঠান্ডার দিকেই কিন্তু তাপ সঞ্চালিত হয় পরিবাহিত হয় তাই না দ্যাট মিন্স
heat will flow from hot to cold, hot to cold. সেটা তামা শাখা মানে তাপ যে প্রবাহিত নাই বো দিক থেকে বো দিকে থানায় যে জায়গায় বেশি গরম তঙ্গ ও জায়গা থেকে ঠান্ডা নি তুই থানায় কারণ ওরা যে ক্যান্ডেল তঙ্গ মানে ক্যান্ডেল নি যে শিখা তঙ্গ ওরকে বেশি হিট তঙ্গ তাপ তঙ্গ বেশি দো ওরা যে হকি তঙ্গ মানে ওর হেঁকে ইয়াং তুই থাকা আনি যে ইয়াগ নি তুই ফাইনাই হিট ফাইনাই মানে গরম জায়গা থেকে শীতল জায়গা ও মানে গরম থেকে ঠান্ডার দিকে তাপ থাঙ্গো দো অমুখে ডাইরেকশন অফ ফ্লো অফ হিট তাহলে কি বলেছি ডাইরেকশন অফ ফ্লো অফ হিট obviously always heat will flow from hot terminal to cold terminal of any object. Okay, that means hotter region to colder region. Am I clear, my dear kids? I think it is very clear because it is very easy. I have given example also, and also you have experienced in your daily life different types of activities you are doing because you are very naughty, and that's why you are doing touching these things, that things, and sometimes you got hurt and you have burned your finger, है ना? So at that time you have feel very easily and practically what is heat. খুব দুষ্টামি করো তো কখনো কখনো তোমরা কিন্তু আঙ্গুলও পুড়ে নিয়েছো হয়তো কখনো চিমনির মানে হারিকেনের যে চিমনিটা থাকে না চিমনিতে আঙ্গুল দিয়েছো বা ক্যান্ডেলের মধ্যে আঙ্গুল দিয়ে দিয়েছো বার্নিং ক্যান্ডেলে মানে গ্লোয়িং ক্যান্ডেলে তখন কিন্তু তোমাদের আঙ্গুল পুড়ে গেছে তখন কিন্তু ঠিক ভালো করে উপলব্ধি করেছো হোয়াট ইজ হিট তাই না তাহলে কুপরিবাহীকে বলে দিয়েছি সুপরিবাহীকে বললাম তাপ প্রবাহের দিকও তোমরা বুঝতে পেরেছো তাই তো তার মানে উচ্চতর তাপ থেকে নিম্নতর তাপমাত্রার দিকে কিন্তু তাপ প্রবাহিত হয় ওকে তাহলে সেটা নিয়ে তোমরা বাড়িতে এক্সপেরিমেন্ট করতেই পারবে এইবার চলে আসছি তাপ সঞ্চালন কি হোয়াট ইজ ট্রান্সফার অফ হিট ট্রান্সফার অফ হিট ওকে তাহলে তাপ সঞ্চালন নিয়ে একটু আলোচনা করব তাপ সঞ্চালিত হয় মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় তুমি যেমন বাড়ি থেকে স্কুলে যাও স্কুল থেকে বাড়িতে আসো এক জায়গা থেকে আরেক জায়গায় যাও সেম তাপ কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে তাহলে এখন টপিকটা কি তাপ সঞ্চালন কেমন তাপ সঞ্চালন মানে ট্রান্সফার অফ হিট ট্রান্সফার অফ হিট তাহলে ট্রান্সফার অফ হিট মানে তাপ সঞ্চালন কি সেটা একটু জেনে নিই ট্রান্সফার অফ হিট মিন্স দ্য প্রসেস থ্রু হুইচ হিট গেটস ট্রান্সফার্ড ফ্রম ওয়ান রিজিয়ন টু অ্যানাদার রিজিয়ন কি বলেছি তাপ সঞ্চালন হলো একটা পদ্ধতি মানে একটা না আছে তিনটা পদ্ধতি আছে মানে যে পদ্ধতিতে তাপ এক জায়গা থেকে আরেক জায়গায় সঞ্চালিত হয় স্থানান্তরিত হয় সেটাকে বলবো তাপ সঞ্চালন সহজ করে যদি বলি এক জায়গা থেকে আরেক জায়গায় যেভাবে যায় তাপ সেটাই হলো তাপ সঞ্চালন তাহলে তাপ সঞ্চালনের পদ্ধতি কয়টা আছে সেগুলো জানা দরকার তাই না তাপ সঞ্চালন কি কিন্তু বুঝতে পেরেছি তাপ সঞ্চালিত হওয়াকেই তাপ সঞ্চালন বলে তাপ এক জায়গা থেকে আরেক জায়গায় যে চলে যায় স্থানান্তরিত হয় সেটাই হলো সঞ্চালন দ্যাট মিন্স ট্রান্সফার অফ হিট ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার one point to another one region to another that is the transfer of heat okay now question is that what are the ways of transfer of heat পদ্ধতিগুলো কি কি আছে কি কি পদ্ধতিতে হিট সঞ্চালিত হয় তাপ সঞ্চালিত হয় দেখো নাম্বার 1 পরিবহন ইংরেজিতে বলা হয় কন্ডাকশন কি বলা হয় কন্ডাকশন কন্ডাকশন নাম্বার 2 পরিচলন মানে কনভেকশন নাম্বার 3 রেডিয়েশন মানে বিকিরণ বিকিরণ মানে রেডিয়েশন
তাহলে দেখে নিচ্ছি আমরা চট করে উদাহরণ দিয়ে, সংজ্ঞাগুলো জেনে নিই। ফার্স্ট অফ অল ইউ শুড নো হোয়াট ইজ কন্ডাকশন। পরিবহন মানে কি? কন্ডাকশন মিন্স ট্রান্সফার অফ হিট থ্রু সলিড। কোনো কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপের সঞ্চালনকে বলবো পরিবহন। কঠিন পদার্থ কি কি হবে? এই যে আমার হাতে আছে স্কেলটা, আমার হাতে আছে চামচটা, তাই না? এগুলো দিয়ে যে তাপ এক জায়গা থেকে আরেক জায়গায় যায় সেটাকে কিন্তু বলা হয় কি? তাপের পরিবহন। ওকে, সো হোয়াট আই সেড, ইয়েস, ভেরি ইজি। Conduction means transfer of heat through any solid substance. Means easily, very easily I can say, transfer of heat through conductor, that is the conduction. মানে পরিবাহীর মধ্য দিয়ে তাপের সঞ্চালনকে বলবো পরিবহন। পরিবাহীকে আমি একটু আগে বলেছি এটা একটা পরিবাহী, এটা একটা পরিবাহী, মানে ধাতব পদার্থগুলো পরিবাহী, তাই না? আচ্ছা, তাহলে আমরা কিন্তু শিখে গেছি পরিবহন মানে কি। পরিবাহীর মধ্য দিয়ে তাপ সঞ্চালনকে বলে পরিবহন, মানে কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপের সঞ্চালনকে বলা হবে পরিবহন। মনে করো লোহার মধ্য দিয়ে, চামচের মধ্য দিয়ে, কড়াই, থালা, প্লেট, স্টিলের প্লেট, অ্যালুমিনিয়ামের হতে পারে থালা, বাসন, এইগুলোর মধ্যে দিয়ে যে তাপটা যে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে আসে। যখন তোমার মা রান্না করেন তখন গ্যাস স্টোভের মধ্যে যখন তোমার মা রান্নার যে বাসনটাকে, অ্যালুমিনিয়ামের বাসন বা স্টিলের বাসনটাকে বসিয়ে দেন, তাপটা কি করে আসে? নিচে থেকে তাপটা জলের মধ্যে, মানে পাত্রের ভিতরে যে জলটা রয়েছে সেই জলটাকে গরম করে দেয়। কি করে আসে? সেটা কিন্তু ওই যে পরিবহন পদ্ধতিতে পাত্রটা গরম হচ্ছে, তাই না? পরিবহন পদ্ধতিতে পাত্রটা গরম হচ্ছে। এইবার পরিচলনটা কিন্তু আলোচনা করবো। এখানে দেখো ছবি আঁকছে একটা। এখানে ধরো একটা তাপের উৎস রয়েছে, কেমন? এখানে যদি তুমি কোনো একটা পাত্রকে ধরো, সেই পাত্রের মধ্যে যদি জল থাকে, ধরো এখানে একটা পাত্র আছে, পাত্রের মধ্যে জল আছে, কেমন? তাহলে জলটা কি করে গরম হবে? প্রথমত এই শিখাটা কিন্তু পাত্রটাকে টাচ করে আছে, মানে আগুনের যে শিখা, ক্যান্ডেল দিয়ে তো রান্না করে না, আমি একটা এক্সাম্পল দিয়েছি। যে রান্না যখন করা হয় তখন যে আগুনের শিখাগুলো পাত্রটাকে স্পর্শ করে। পাত্রটা কিন্তু পরিবাহী, ধাতব বস্তু দ্বারা তৈরি। The container is made up of metal, maybe aluminum, maybe steel. ওকে, তো যখন ওই পাত্রটাকে ওই আগুনটা স্পর্শ করে তখন পাত্রের মধ্যে হিটটা সঞ্চালিত হয়। তারপরে সেই পাত্র জলটাকে আবার দিয়ে দেয়। এইবার দেখো মজার ব্যাপারটা কি, নিচের জলটা গরম হয়ে হালকা হয়, হালকা হলে উপরের দিকে চলে যায়, উপরের দিকে চলে যায়। উপরের দিকে চলে গেলে আবার উপরে যে ঠান্ডা জলটা নিচের দিকে চলে আসে। তাহলে এইরকম ভাবে একটা সার্কেলের মতো ঘুরতে থাকে, মানে গরম জলটা উপরে যাবে, ঠান্ডা জলটা নিচে আসবে, আবার গরম হবে, আবার উপরে যাবে। এর নাম কি? এর নাম হলো পরিচলন। দিস ইজ দ্য কনভেকশন। তার মানে তরল পদার্থে, কেমন কি বলেছি, তরল পদার্থের মধ্যে এবং গ্যাসীয় পদার্থের মধ্যে যেইভাবে তাপের সঞ্চালন ঘটে তাকে বলা হয় পরিচলন। ওকে, সো হোয়াট আই সেড, yes, I said, what is convection? Convection means the process of transfer of heat in liquid and gaseous medium is called what? Convection. Silayak antam saka পরিচলন হিংকে তাম লিকুইড নি বিসিং তুই, মানে তরল পদার্থ নি বিসিং তুই, যেমন তুই রক্তঙ্গ, তরল পদার্থ নি বিসিং তুই, অথবা গ্যাসীয় পদার্থ নি বিসিং তুই যে হিট থাঙ্গো, মানে তাপ যে সঞ্চালিত অঙ্গ, অমনি বুমুহুনকে তাম পরিচলন দো পরিচলন। তাহলে রান্নার সময় কিন্তু কন্টেনার, মানে পাত্রের ভেতরে যে জলটা গরম হচ্ছে সেটা কিন্তু পরিচলন পদ্ধতিতে পাত্রের নিচের জলটা গরম হয়ে হালকা হয়ে উপরে চলে আসে, উপরের জলটা নিচে যায় কারণ উপরেটা ঠান্ডা ছিল, এইভাবে ঘুরতে থাকে জলটা।
তাই না? তোমরা কিন্তু দেখেছো জলটা ঘুরতে থাকে, তারপর একটুক্ষণ পরে ফুটতে থাকে। তার মানে যে পদ্ধতিতে জলটা গরম হচ্ছে, দ্যাট ইজ হোয়াট? কনভেকশন। সেটা হলো পরিচলন। তাহলে 3 নাম্বারটা কি? বিকিরণ। কি বিকিরণ? হলো সূর্য থেকে যেভাবে আমাদের কাছে পৃথিবীতে তাপ আসছে, সেটা হলো কি? বিকিরণ, রেডিয়েশন। মানে বিকিরণের জন্য কিন্তু কোনো মাধ্যমের প্রয়োজন নেই, শূন্য স্থানের মধ্য দিয়ে কিন্তু তাপ বিকিরিত হতে পারে। বুঝতে পেরেছো? সো হোয়াট আই সেড, my dear kids, I said what is radiation? Yes, radiation is the process of transfer of heat through which no medium is required. Without medium, heat can transfer from one place to another place, such as the best example is that the heat from sun we are getting. In between sun and the earth there is a huge vacuum place. There is no medium, there is no air, nothing is there, but heat can come. Very easily it can come, and that process is called radiation. Because around our earth there is some atmosphere, but beyond that, in between sun and the earth there is a huge gap, and in that gap nothing is there. It is known as vacuum. So through vacuum heat can transfer, heat can pass easily, and that is the process called radiation. Okay, and this is the fastest process. এটা কিন্তু সবচেয়ে বেশি দ্রুততম পদ্ধতি। কিসের পদ্ধতি? তাপ সঞ্চালনের। এই যে তাপ সঞ্চালনের দ্রুততম পদ্ধতি কোনটা? হুইচ ওয়ান? বিকিরণ, মানে রেডিয়েশন। সবচেয়ে বেশি দ্রুততম। বুঝতে পেরেছো? সবচেয়ে স্লো কোনটা? ধীরতম কোনটা? পরিবহন। সবচেয়ে স্লো পরিবহন, আর সবচেয়ে ফাস্ট বিকিরণ। আর ইন বিটুইন দেম মানে তাদের মাঝামাঝি হলো পরিচলনটা। ওকে, তাহলে আমরা কিন্তু শিখে গেছি তাপ সঞ্চালন কি, পরিবহন কি, পরিচলন কি এবং বিকিরণ কি। আমি ছোট্ট করে আবার বলে দিচ্ছি, পরিবহন হয় কঠিন পদার্থে, মানে কঠিন পদার্থের মধ্য দিয়ে, পরিচলন হয় তরল এবং গ্যাসীয় পদার্থের মধ্য দিয়ে। বিকিরণের জন্য কোনো মাধ্যমই লাগে না, শূন্যস্থানের মধ্য দিয়েই তাপ আসতে পারে, তাপ যেতে পারে। কেমন? তাহলে কিন্তু আমরা শিখে গেছি। এবার একটা এক্সাম্পল দিই, তোমাদের খুব ভালো লাগবে। ধরো তুমি বাবার সঙ্গে বাইকে করে কোথাও গেছো, তো বাইকটাকে রাখার জন্য জায়গা ছিল না, তো সানলাইটেই রেখেছে, সূর্যের আলোতে রেখে দিয়েছে। তোমরা একজনের বাড়িতে গেছো বাইকটা রেখে বাইরে, ধরো আসতে একটু সময় লেগেছে, এসে দেখো সিটটা খুব গরম হয়ে গেছে, টাচ করলে বোঝা যায় প্রচন্ড গরম, তাই না? এই যে সিট মানে বাইকের সিটটা গরম হয়ে গেল, কিভাবে গরম হলো? ইয়েস, হিট ফ্রম দ্য সান, সূর্য থেকে যে হিটটা আসছে এসে তোমার বাইকে লাগছে, সেটা হলো বিকিরণ পদ্ধতিতে, বিকিরণ বাই দ্য প্রসেস অফ রেডিয়েশন। ওকে, এই যে সিটের উপরের জায়গাটা মানে সিটটা, বাইকের সিট, সেটা গরম হয়ে যায় একমাত্র ওই বিকিরিত তাপ যে আসছে সূর্য থেকে তার সাহায্যে। কেমন? তাহলে তোমরা বুঝতে পেরেছো বিকিরণটা কি? ভেরি সিম্পল। আচ্ছা, এইবার আমরা একটা ইম্পর্টেন্ট জায়গা আলোচনা করে নিই। কেমন? সেটা হলো, আমি একটু আগে বলেছিলাম যে আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত, মনে আছে তো? একটু আগে বলেছি 37 ডিগ্রি সেন্টিগ্রেড অথবা 98.6 ডিগ্রি ফারেনহাইট, তাই না? মনে আছে তোমাদের? এখন তুমি যে থার্মোমিটার দিয়ে তোমার বডি টেম্পারেচার মেজার করবে, কি করে করবে? তোমাকে কিন্তু থার্মোমিটারের সাহায্যে শরীরের তাপমাত্রা পরিমাপের সময় কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। কেমন? কি বলেছি? থার্মোমিটারের সাহায্যে শরীরের তাপমাত্রা পরিমাপের সময় সতর্কতা
সতর্কতাগুলো কি কি নেবে, কেমন? সতর্কতা মানে প্রিকশনস, প্রিকশনস ডিউরিং মেজারমেন্ট অফ বডি টেম্পারেচার বাই আ থার্মোমিটার। সো দিস ইজ দ্য থার্মোমিটার, ক্লিনিক্যাল থার্মোমিটার। ওকে, কি বলেছি? থার্মোমিটারের সাহায্যে শরীরের তাপমাত্রা পরিমাপের সময় সতর্কতাগুলি কি কি সেগুলো আলোচনা করছি, একটা একটা করে কিন্তু মনে রাখবে, কেমন? প্রথম কি করবে থার্মোমিটারটাকে? থার্মোমিটার অনেকদিন ছিল একটা কৌটার ভিতরে বা ওপেন মানে খালি ছিল, এটার মধ্যে জীবাণু থাকতেই পারে। তাহলে কি করব? থার্মোমিটারকে প্রথমে জীবাণুনাশক তরল পদার্থ দিয়ে ধুয়ে নেব, কেমন? অনেক রকমের জীবাণুনাশক তরল পদার্থ পাওয়া যায়, সেগুলো নিয়ে আমরা ধুয়ে নেব, ধুয়ে ভালো করে কটন কাপড় দিয়ে মুছে নেব, মানে সুতি কাপড় দিয়ে, কেমন? আচ্ছা, অথবা তুমি ধুয়ে ধরে রাখবে, একটুক্ষণ ঝাঁকুনি দেবে, শুকিয়ে যাবে। তারপরে কি করবে? শক্ত করে ঝাঁকিয়ে নিতে হবে, এরকম ভাবে ঝাঁকিয়ে নেবে শক্ত করে, এরকম আস্তে আস্তে না কিন্তু আবার, কেমন? শক্তি যেন আছে তোমার বোঝা যায়, এইরকম জোরে ঝাঁকুনি দেবে, ভালো করে ধরতে হবে, নতুবা হাত থেকে পড়ে যাবে। কেন ঝাঁকুনি দেবো? কারণ এদের ভিতরে কিন্তু থার্মোমিটারের ভিতরে কি আছে? পারদ, সেই পারদটাকে ঝাঁকুনি দিয়ে নিতে হবে প্রথমে, কেমন? তারপরে কি করব? থার্মোমিটারের বাল্বটিকে আমরা আমাদের জিভের নিচে, টাঙের নিচে রেখে দেব অনেকক্ষণ। কতক্ষণ? ধরো 1 মিনিট, কেমন? এবার জিভের নিচে থেকে 1 মিনিট পরে আমরা এটাকে বের করে নিয়ে আসব। কিন্তু সাবধান, বের করে যখন তুমি নিয়ে আসবে তখন যেন এই যে এখানটায় যেন না ধরো, না স্পর্শ করো, কেমন? কারণ এখানে থার্মোমিটারটা থাকে, পারদটা থাকে, তো থার্মোমিটার এই জায়গাতে পারদটা কিন্তু থাকে, এখানে ধরলে তোমার শরীরের তাপমাত্রা কিন্তু সে নিয়ে নেবে। তাই যার শরীরের তাপমাত্রা পরিমাপ করবে, মানে জিভের নিচে যা দিয়েছ তার তাপমাত্রাটা কিন্তু পরিমাপ করতে ভুল হয়ে যাবে যদি তুমি এখানটাই ধরো, মানে সরু প্রান্তে ধরবে না, এখানে ধরবে, কেমন? তাহলে কি করব? আমরা জিভের নিচ থেকে 1 মিনিট পরে বের করে নিয়ে আসবো। পাট নেওয়ার সময় থার্মোমিটারের বাল্বটিকে, এটার নাম বাল্ব, থার্মোমিটারের বাল্বটিকে আমরা ধরবো না, টাচ করবো না, কেমন? এইভাবে আমরা কিন্তু থার্মোমিটার দিয়ে আমাদের বডি টেম্পারেচার মেজার করব। তাহলে কি বলেছি? ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ওয়াশ দিস থার্মোমিটার বাই হোয়াট? বাই এ লিকুইড হুইচ ক্যান কিল দ্য জার্মস। এরকম লিকুইড বাজারে পাওয়া যায়। আচ্ছা, জীবাণু মারতে পারে, এরকম লিকুইড দিয়ে এটাকে ধুয়ে মুছে নেব। দেন হোয়াট টু ডু? জুড়ে এরকম করে জার্কিং করব, মানে এটাকে সজুরে আমরা ঝাঁকিয়ে নেব। তারপরে জিভের নিচে রেখে দেবো 1 মিনিট, তারপরে 1 মিনিট পরে আফটার 1 মিনিট আমরা এটাকে বের করে নিয়ে আসবো, দেখব কি আছে, কিন্তু তখন বাল্বটাকে টাচ করব না, কেমন? এই যে বাল্বটা রয়েছে এই বাল্বে টাচ করব না, কিন্তু এখানে টাচ করব না আমরা, কেমন? তাহলে এইভাবে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে থার্মোমিটার দিয়ে বডি টেম্পারেচার মেজার করার সময়, কেমন? আমি কিন্তু আলোচনা করছি, অনেকক্ষণ ধরে আলোচনা চলছে, প্রয়োজন লাগলে, কনফিউশন থাকলে অবশ্যই ফোন করবে। তোমরা কিন্তু স্ক্রিনে একটা ফোন নাম্বার পেয়ে গেছো, তাই না? হ্যাঁ, ওই ফোন নাম্বারে ফোন করে নেবে। হ্যালো হ্যালো, ঠিক আছে, তোমরা ফোন করতে থাকো, আমি ফোনটা ধরার চেষ্টা করব। আচ্ছা, তো একটা ফোন এসেছে, নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, কে বলছো? হ্যাঁ বলো। হ্যাঁ, তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 7-এ পড়ো। তোমার নামটা কি মামনি? আমার নাম বিদ্যা দাস। কোন স্কুলে পড়ো? আমি উদয়পুর ইংলিশ মিডিয়াম। ওকে, সো হোয়াট ইজ হিট? অলরেডি আমি এই হিট কি আলোচনা করেছি গত ক্লাসে, তবু বলে দিচ্ছি তোমাকে। হিট ইজ এ ফর্ম অফ এনার্জি হুইচ gives us the sensation of hotness or coldness. Okay, heat is a form of energy. After gaining that energy, object will be hotter, and losing that energy, object will be colder. বুঝতে পেরেছো? Yes sir. মানে হিট হলো একটা শক্তি, যেই শক্তিটা কোনো বস্তু যদি নেয় সে গরম হয়ে যাবে। যেমন আমার হাতে একটা চামচ আছে, দেখো চামচটা যদি আমি আগুনের মধ্যে ধরি, এরকম ক্যান্ডেলটাকে জ্বালিয়ে যদি ধরি, তাহলে আমার হাতের মধ্যে গরম লাগবে তো?
তাহলে ওই শক্তিটাই কিন্তু চামচে আসাতে চামচটা গরম হয়ে গেছে। আফটার গেইনিং দ্যাট এনার্জি অবজেক্ট বিকামস হটার এন্ড আফটার লুজিং দ্যাট এনার্জি অবজেক্ট বিকামস কোল্ডার। তুমি যখন জল ফ্রিজের ভেতরে রেখে দাও কি হয়, গরম হয় না ঠান্ডা হয়? গরম। ফ্রিজের ভিতরে রাখলে ফ্রিজে কোল্ড। ঠান্ডা হয়ে যায়, তাহলে হিটটা সে ছেড়ে দিয়েছে, তো হিট লুজ করলে ঠান্ডা হয়ে যাবে, তাই না? হ্যাঁ। ওকে, আর কিছু আছে বলো? না স্যার। Okay, bye bye. So, what I said, what is heat? Already I have explained in the previous class. আর একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো, স্যার, কে বলছো? আমি অঙ্কদীপ ধর বলছি। অঙ্কদীপ, তুমি কোন স্কুলে পড়ো? উমানন্দ একাডেমি। উমাকান্ত একাডেমি। বলো তোমার কি প্রশ্ন? আমার প্রশ্ন হচ্ছে এখন যে পড়াইতেছে থার্মোমিটারের সতর্কতা, এই সতর্কতা এটা বুঝাই দেন। সতর্কতা হলো, হ্যাঁ তুমি টিভির সাউন্ডটা কমিয়ে দাও, কেমন? আচ্ছা। টিভির সাউন্ডটা কমিয়েছো? কমাও কমাও, তাড়াতাড়ি কমাও। কবে কয়? হ্যাঁ, এবার দেখো আমার হাতে থার্মোমিটার আছে, দেখেছো? হ্যাঁ হ্যাঁ। এটাকে প্রথমে ধুয়ে নেবে, কেমন? হ্যাঁ স্যার। এটাকে ধুয়ে নেবে, ভালো করে ধুয়ে তারপরে জিভের নিচে রেখে দেবে, কিন্তু এর আগে এরকম ভাবে ঝাঁকুনি দেবে, জুড়ে জুড়ে ঝাঁকুনি দেবে, কেমন? হ্যাঁ। প্রথমে ধুয়ে নেব, তারপর শক্ত করে ঝাঁকুনি দেব, তারপর জিভের নিচে রেখে দেব, হ্যাঁ স্যার। তারপর 1 মিনিট পরে বের করে নিয়ে এসে তাপমাত্রাটা দেখবো, কেমন? হ্যাঁ হ্যাঁ স্যার। কিন্তু তুমি কিন্তু থার্মোমিটার বাল্বের মধ্যে হাত লাগাতে পারবে না, এটার নাম বাল্ব, চিকন জায়গাটা, কেমন? হ্যাঁ স্যার। ঠিক আছে, বুঝতে পেরেছো? এলো স্যার, বগলের নিচে দেওয়া যাবে নি? হ্যাঁ, বগলের নিচে দেওয়া যাবে, জিভের নিচে দিলে ভালো আর কি, কেমন? হ্যাঁ স্যার। ওকে, বাই। বাই। হ্যাঁ, তাহলে সতর্কতাগুলো আলোচনা করে ফেলেছি, তাই না? আচ্ছা, আর একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো, ফোনটা কেটে গেল। হ্যাঁ, যেটা বলছিলাম যে আমরা থার্মোমিটার দিয়ে শরীরের তাপমাত্রা পরিমাপ করব, কিন্তু কি কি প্রিকশনস। একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো, হ্যালো। হ্যাঁ কে বলছো? হ্যালো স্যার, আমি আপনার কাছে থার্মোমিটার সম্বন্ধে বুঝতে যাচ্ছি। তোমার নামটা কি মামুনি? রিয়া দাস। নিহা, কোন স্কুলে পড়ো? শঙ্করা জাতীয় বিদ্যায়তনে। আচ্ছা, এই যে দেখো আমার হাতে থার্মোমিটার আছে একটা, দেখতে পাচ্ছ? এই যে থার্মোমিটারটা, এই থার্মোমিটার নাম হলো মেডিকেল মানে ক্লিনিক্যাল থার্মোমিটার, কেমন? মানে ডাক্তারি থার্মোমিটার। এটা দিয়ে আমাদের শরীরের তাপমাত্রা পরিমাপ করি, কেমন? শরীরের তাপমাত্রা পরিমাপ করার আগে এটাকে ধুয়ে নেবো, বলেছি আমি একটু আগে। ভালো করে জীবাণুনাশক দিয়ে ধুয়ে নিয়ে শক্ত করে ঝাঁকুনি দিয়ে জিভের নিচে রেখে দেবো, 1 মিনিট পরে টেম্পারেচারটা মেজার করব। তাহলে আমাদের পরবর্তী টপিকটা কি? হ্যাঁ, তো আজকে আমাদের কিন্তু সময় প্রায় শেষের পথে, চট করে আমি 2-একটা কথা বলে নিচ্ছি। একটা ফোন নিয়ে নেই। হ্যালো হ্যালো, হ্যালো। হ্যাঁ কে বলছো? হ্যালো স্যার, আমি কিশোরগঞ্জ উচ্চ বুনিয়াদী বিদ্যালয় থেকে বলছি। তোমার নামটা কি? আমার নাম ওমেঘা সরকার। মেধা সরকার? ওমেঘা সরকার। ওমেঘা, বাহ, ভেরি গুড নেম, নাইস নেম, ওমেগা। দেখো তোমার নামের চিহ্নটা কিরকম, এইরকম হলো ওমেগা, দেখেছো? স্যার, হ্যাঁ বলো। আমাকে একটু তাপ সঞ্চালনটা বুঝিয়ে দেবেন? তাপ সঞ্চালন হলো যে পদ্ধতিতে তাপ এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়, তাকে বলে তাপ সঞ্চালন। আচ্ছা স্যার। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাপ সঞ্চালনের 3টা পদ্ধতি আছে। প্রথম থেকে বুঝিয়ে দেন, আমি একটু পরে টিভিটা অন করেছি। হ্যাঁ, তাপ সঞ্চালনের 3টা পদ্ধতি আছে। একটা হলো পরিবহন, একটা হলো পরিচলন, আর একটা হলো বিকিরণ, কেমন? হ্যাঁ স্যার। এই যে আমার হাতে একটা স্কেল আছে অ্যালুমিনিয়ামের, এটা ধাতু, তাই না? হ্যাঁ স্যার। এই ধাতুর মধ্য দিয়ে মানে কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ যে যায় তার নাম পরিবহন, আর জলের মধ্য দিয়ে যে তাপ যায় সেটা হলো পরিচলন। যখন তোমার মা রান্না করেন, জলের পাত্রের মধ্যে জল নিয়ে চাউল দিয়ে রান্না করেন, তো তখন
তাপটা যে পদ্ধতিতে ওই খাবারগুলোকে সিদ্ধ করে সেই তাপটা সেটা হলো পরিচলন, আর সূর্য থেকে যেভাবে তাপ পৃথিবীতে আসে সেটা হলো বিকিরণ। আমি আলোচনা করেছি, তুমি দেখে নিও কেমন, আবার ক্লাসটাকে ইয়ে করে তুমি লিখবে তোমার PB24 লিখে ফেসবুকে গিয়ে সার্চ করবে, ক্লাসটা আবার দেখতে পারবে। আচ্ছা স্যার, ওকে বাই। থ্যাংক ইউ স্যার। বাই বাই। আরেকটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো, আচ্ছা তাহলে দেখো আমরা কিন্তু এই যে আলোচনাগুলো করেছি সবগুলো ইম্পর্টেন্ট টপিক, আশা করি তোমাদের ভালোই লেগেছে। তো হ্যালো, হ্যালো স্যার, হ্যাঁ কে বলছো? আমি জাবান্দুলি প্রথম বলছি, কোন স্কুলে পড়ো? নাদারি স্কুল থেকে। হ্যাঁ বলো তোমার প্রশ্নটা কি? ওই থার্মোমিটার যেটা দেখিয়েছেন, হ্যাঁ বলো, তাপ কিভাবে হয়? তোমার প্রশ্নটা ভালো করে বলো, আমি বুঝতে পারিনি প্রশ্নটা। প্রশ্নটা থার্মোমিটার দিয়ে কিভাবে? ও, থার্মোমিটার দিয়ে কিভাবে পরিমাপ করা হয় তাপমাত্রা, এই তো? হ্যাঁ স্যার। থার্মোমিটার যখন তুমি জিভের নিচে দেবে তখন থার্মোমিটারের ভেতরে আছে পারদ, সেই পারদ তাপটা নিয়ে প্রসারিত হবে, প্রসারিত হলে স্কেলের ভিতর দিয়ে দেখতে পাবে কতটুকু উপরে উঠে এসেছে। যতটুকু উপরে উঠে এসেছে ততটুকু তোমার বডির টেম্পারেচার। বুঝতে পেরেছো? তাহলে আমাদের বডি টেম্পারেচারটা কত একটু আগে বলেছিলাম, 37 ডিগ্রি সেন্টিগ্রেড অথবা 98.6 ডিগ্রি ফারেনহাইট, তাই না? ওকে বাই বাই। বাই বাই। আচ্ছা হ্যালো, হ্যালো, হ্যালো স্যার। হ্যাঁ কে বলছো? স্যার আমি রত্নদীপ ভট্টাচার্য বলছি স্যার, নমস্কার। হ্যাঁ রত্নদীপ বলো। স্যার নমস্কার। হ্যাঁ নমস্কার, বলো প্রশ্নটা কি? স্যার আমার প্রশ্ন হয়েছে পরিচালনের সংজ্ঞাটা স্যার কিভাবে লিখতে পারবো? পরিবহনের সংজ্ঞাটা হ্যাঁ। লিখবে যে পদ্ধতিতে তাপ কোনো কঠিন পদার্থের মধ্য দিয়ে সঞ্চালিত হয় তাকে বলে পরিবহন। আর স্যার বিকিরণ? যে পদ্ধতিতে তাপ শূন্য স্থানের মধ্য দিয়ে সঞ্চালিত হয় তাকে বলে বিকিরণ। আচ্ছা স্যার, ধন্যবাদ। Okay, bye, tata. টাটা স্যার। So, my dear students, already we have completed our class. Already time is finished. So, it is my request to you, you just be careful and go through your book. ভালো করে বইটা পড়বে, বইয়ের প্রত্যেকটা টপিক ভালো করে পড়বে এবং খাতায় লিখবে, কেমন? খাতায় লিখে ভালো করে প্র্যাকটিস করবে। আবার নেক্সট ক্লাসে আমি চলে আসছি তোমাদের জন্য নেক্সট উইকে। ওকে, সো মাই ডিয়ার কিডস, বি সেফ। ওকে, বাই বাই, টাটা। করোনা সংক্রমণের হাত থেকে ছাত্রছাত্রীদেরকে বাঁচানোর জন্য রাজ্য সরকার অনলাইন ক্লাস এবং লাইভ ক্লাস করার ব্যবস্থা নিয়েছেন বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে। বিগত 19শে এপ্রিল থেকে